হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে পার্ট অফ স্পিচের ভার্ব নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওতে আমি তোমাদেরকে বেসিক ইংলিশ গ্রামারের বিষয়ে বলেছি, সেখানে পার্ট অফ স্পিচ সম্পর্কে বলেছি, নাউন এবং প্রোনাউন সম্পর্কেও ধারণা দিয়েছি। আজকে ভার্ব সম্পর্কে শুরু করব এবং পার্ট অফ স্পিচের যে বাকিগুলো আছে সেগুলো নিয়েও বলে এই ভিডিওতেই শেষ করার চেষ্টা করব। শুরু করি। দেখো, ভার্ব এমন একটা পার্ট অফ স্পিচের অংশ বা পার্ট অফ স্পিচের মধ্যে ভার্ব এমন একটা অংশ যে নাউন এবং প্রোনাউনের পরে এটা জরুরি হয়ে পড়ে সবচেয়ে বেশি। যেমন ধরো, স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে বলি, সাবজেক্ট এর পরেই ভার্ব আনতে হয়, তারপরে তুমি অবজেক্ট আনতে পারো, কিংবা অবজেক্ট না থাকলে কমপ্লিমেন্টারি যাকে আমরা বলি সেটা আনতে পারো। মানে বাক্যের পুরো ভাবটা যখন প্রকাশ পায় না, তখন সাবজেক্ট প্লাস ভার্ব এবং তারপরে যে ওয়ার্ডগুলো প্রয়োগ করলে সেন্টেন্সের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পায়, সেটা যদি অবজেক্ট না হয় তাহলে আমরা সেটাকে কমপ্লিমেন্টারি বলে থাকি। তো এই যে ভার্ব, ভার্ব কাকে বলে? আমরা যা কিছু করি সেটা ভার্ব। তাহলে বাক্যের মধ্যে যে ওয়ার্ড আমাদের বোঝায় কোনো কিছু করা বা হওয়া বা থাকা, এই সবগুলোই হচ্ছে ভার্ব। আবার অনেক সময় দেখা গেল কোনো কাজ করা, কোনো কিছু পারফর্ম করা হচ্ছে না, কিছু থাকা হওয়াও বোঝাচ্ছে না, শুধু কারোর ইন্ট্রোডাকশন, কোনো পরিচয় বোঝাচ্ছে। পরিচয় দিতে গিয়ে তখন আমরা যে ভার্বটা ইউজ করি, মানে যে ওয়ার্ডটা ইউজ করি, সেটাও ভার্ব। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। প্রথমে ধরো লিখছি, রাজা ইটস রাইস, আই ইট ম্যাঙ্গো। I am a teacher. এবার দেখো, রাজা এটা নাউন এবং সাবজেক্ট। আমার আগের ভিডিওয় বলেছি কোনো নাম বা নামবাচক শব্দ সেটা নাউন। রাজা নাউন, আর বলেছিলাম নাউন সাবজেক্টের কাজ করে, সাবজেক্ট। রাইস এটাও নাউন এবং এটা অবজেক্টের কাজ করছে, সেটাও আগের দিন বলেছি। এখন এই রাজা আর রাইস এই দুটো শব্দ দিয়ে তো আর সেন্টেন্স তৈরি হচ্ছে না, কোনো ভাবও প্রকাশ পাচ্ছে না, কোনো অর্থ, একটা ভাব অর্থ আসছে না। শুধু রাইস মানে বুঝতে পারছি যে এটা একটা প্রোডাক্ট, যাকে আমরা বাংলায় চাল বলি। রাজা ব্যক্তির নাম, কিন্তু যখন মাঝখানে ইট শব্দটা যুক্ত হয়েছে দেখো, তখন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। রাজা ইটস রাইস, রাজা ভাত খায়, এটা একটা সেন্টেন্সে পরিণত হলো, এটার নামই ভার্ব। এখানে ইট শব্দটি, আসলে মূল শব্দটা ইট, ইট শব্দটি একটা কর্ম সম্পাদন বোঝাচ্ছে, কি খাওয়া কাজটি সম্পূর্ণ হচ্ছে। খাওয়া কাজটি সম্পূর্ণ করা বোঝানো হচ্ছে ইট শব্দটির দ্বারা। যেমন এই পরে লিখেছি আই ইট ম্যাঙ্গো, আই প্রোনাউন, ম্যাঙ্গো নাউন। এখন এই দুটো আলাদাভাবে কোনো সেন্টেন্স তৈরি করতে পারছে না,
কিন্তু যখন আমি ইট শব্দটা দিচ্ছি তখন এটা একটা সেন্টেন্সে পরিণত হচ্ছে। এখন নিচের সেন্টেন্সে দেখো, এই আই প্রোনাউনের সাথে এ টিচার, এর মধ্যে শুধু টিচারটা ধরলে নাউন। বোঝানোর জন্য আমি এটা এই মুহূর্তের জন্য অফ করছি, শুধু ধরো টিচার। আই অ্যাম টিচার, আমি কে? আমি কে, আমার পরিচয় দেওয়া হচ্ছে, তখন এই অ্যাম ওয়ার্ডটি ব্যবহার করছি। তাই বলছিলাম যে ওয়ার্ড শুধু কাজ নয়, আবার কেবলমাত্র ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, কোনো ইন্ট্রোডিউস করতে গিয়ে ব্যবহার করা হয়, তখনও সেটা ভার্ব। তাহলে আমরা এখানে একটা কথা সহজে বুঝতে পারছি যে ওয়ার্ড আমাদের কি বোঝায়? কোনো কাজ করা, হওয়া, কাজটা কথাটা বাদ দিই, কোনো কিছু করা, করা, হওয়া, থাকা, অথবা হয়, মানে পরিচয়ের ক্ষেত্রে এটা ইন্ট্রোডিউস। সেখানে বি ভার্বটা বেশি আসে, সেটা ভার্বের ক্ষেত্রে এই ভার্বটার নাম হচ্ছে বি ভার্ব। এই ভার্বটার নাম হচ্ছে বি ভার্ব। এই ইন্ট্রোডিউসের ক্ষেত্রে যেটা ব্যবহার হয়, বি ভার্বের আবার ব্যবহার আছে অ্যাম, ইজ, আর, এগুলো ব্যবহার হয়। এই সম্পর্কিতও পরে আসবো আমি। এই ভিডিওতে এখন আমি এই করা সম্পর্কিত বলেছি, কিন্তু ধরো আমি পরবর্তীকালে লিখলাম হি উইল বি এ ডক্টর। দেখো এইখানে এই বি হচ্ছে হওয়া, এই বি হচ্ছে হওয়া অর্থে এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। থাকার ক্ষেত্রে কীরকম হয়? ধরো আই হ্যাভ অ্যান আমব্রেলা। এই যে আই হ্যাভ অ্যান আমব্রেলা, তো সেক্ষেত্রে এই হ্যাভ শব্দটা থাকা অর্থে বোঝাচ্ছে। এছাড়া বস্তুত কোথাও অবস্থান করা, থাকা, সেক্ষেত্রেও ভার্ব আছে, যেমন আই stay there every Monday, এরকম ধরো বলা, প্রত্যেক সোমবারে আই স্টে দেয়ার, আমি সেখানে অবস্থান করি, থাকি, সেটাও একটা কাজ। তো এরকম কোনো অ্যাক্টিভিটিস যখন বোঝায় কোনো ওয়ার্ডে, অথবা কোনো পরিচয় প্রদান ইন্ট্রোডিউসের ক্ষেত্রে, অথবা কোনো কিছু থাকা অর্থে, এরকম যখন বোঝায়, তখন সেই ওয়ার্ডকে আমরা ভার্ব বলি। অনেকে আবার ওই জন্য ভার্বকে কি বলে? ওয়ার্ড অফ অ্যাকশন, কাজ করা। তো ভার্বের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স গঠন সম্ভব না। এমনি আমরা কথাবার্তার ক্ষেত্রে, কনভারসেশনের ক্ষেত্রে ছোটোখাটো ওয়ার্ডের মাধ্যম দিয়ে দু চারটি ওয়ার্ড বলে অনেক সময় আমরা কোশ্চেন অ্যান্সার সেরে থাকি, কিন্তু মনে রাখতে হবে যদি আমরা রাইটিং ভালো একটা সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে ভার্ব অবশ্যই লাগবে। ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স গঠন সম্ভব না।
হ্যাঁ, এবার আমরা কী নিয়ে আলোচনা করব? এবার আমরা যে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব তার নাম অ্যাডজেক্টিভ। চলো একটা বাক্য লিখে বোঝার চেষ্টা করি। হি ইজ এ গুড বয়। এইখানে এটা হি, এটা একটা প্রোনাউন তথা এটা একটা সাবজেক্ট। ইজ একটা ভার্ব, এটাকে বলা হয় বি ভার্ব। এ গুড বয়, বয়টা একটা নাউন আমরা জানি। এখন এই বয়টাকে বিশেষায়িত করছে এই গুড শব্দটি। গুড বয়, কেমন বয়? গুড বয়, কেমন বালক? ভালো বালক। এর গুণটা প্রকাশ করছে, এইটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আবার দেখো এ, এটা একটি ওয়ার্ড, কিন্তু একজন বা একটি বোঝাচ্ছে। তো সে একজন ভালো বালক বা ভালো ছেলে, এটা কিন্তু একটা নাম্বার বোঝাচ্ছে, এটাকেও আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। তাহলে অ্যাডজেক্টিভের সম্পর্কে এই দুটো বাক্যে আমরা যে ধারণা পেলাম, সেক্ষেত্রে আমরা কি বলতে পারছি? যে ওয়ার্ড সেন্টেন্সের নাউনের আগে বসে তার দোষ গুণ এগুলো বোঝাবে, সংখ্যা, মাত্রা, পরিমাণ এগুলো বোঝাবে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। কিন্তু এখানে একটা বিষয় আমাদের বোঝার আছে। নাম্বার বোঝালে অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু এখানে দেখো এই অ্যাডজেক্টিভটা এই অ্যাডজেক্টিভের আগে বসেছে। যখন কোনো অ্যাডজেক্টিভের আগে বসে সেই অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে। কজন ভালো ছেলে? একজন ভালো ছেলে। এই ভালোটা কিন্তু একটি ছেলের চেয়ে বেশি গুডকে বিশেষায়িত করছে। একজন গুড বয়। যদি গুড না থাকে তাহলে অ্যাডজেক্টিভ। হি ইজ এ বয়, সে একজন বালক। অথবা যদি এ না থাকে, হি ইজ, এই বয়টাও মুছে দাও, হি ইজ গুড, তখন গুড ওয়ার্ড এই হি প্রোনাউনকে বিশেষায়িত করছে, তখনও সেটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ধর্ম হলো নাউন বা প্রোনাউনের গুণ, অবস্থা, দোষ এগুলো বোঝাচ্ছে। কিন্তু এর আগে আমি প্রথম যখন লিখেছিলাম এ গুড বয়, তখন কিন্তু এই এটি অ্যাডভার্বের কাজ করছিল। আমি সেটা নিয়ে পরে আসছি। এখন যেটা তোমাদের বলতে চাচ্ছি যে অ্যাডজেক্টিভ হলো সেই ওয়ার্ড যা কোনো নাউন বা প্রোনাউনের গুণ, দোষ, পরিমাণ, সংখ্যা এগুলো বোঝায়। আমি আরও কতকগুলি বাক্য লিখি, সেন্টেন্স লিখি, তোমরা আরও সহজে বুঝতে পারবে। হি ইজ অনেস্ট। সে কেমন? সে অনেস্ট। হি ইজ এ ব্রিলিয়ান্ট বয়। সে একজন ব্রিলিয়ান্ট, মেধাবী অর্থে আমরা ব্যবহার করি ব্রিলিয়ান্ট বয়। বয়কে এই ব্রিলিয়ান্ট শব্দটি কি করছে? তার গুণ, তাকে বিশেষায়িত করছে। এটা অ্যাডজেক্টিভ। কার আগে বসলো? নাউনের আগে বসলো। স্পেশালি মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে নাউনকে
বিশেষায়িত করে। নাউনের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, মাত্রা, এগুলো অবস্থা, এগুলো বোঝাবে। আরেকটি সেন্টেন্স লিখি। দেয়ার আর 5 men running on the platform. এই যে দেয়ার আর 5 men রানিং অন দ্য প্ল্যাটফর্ম, এইখানে লক্ষ্য করো, এই যে মেন, এটা একটা প্লুরাল নাউন, ম্যান থেকে মেন কথাটা এসছে। তো এই নাউনের আগে 5 কথাটা বসে কজন মানুষ সেই নাম্বারটা বোঝাচ্ছি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেয়ার আর 5 men, কজন মানুষ? 5 জন মানুষ। আজ খুব গরম পড়েছে, আমরা তখন লিখছি টুডে ইজ এ হট ডে। আজকে হচ্ছে কেমন দিন? গরম দিন, হট ডে। এরপরে এ কানিং fox. Cunning fox is running after the kid বা পাপ্পি লিখতে পারো। এই যে এ কানিং ফক্স, এখানে বিষয়টা দেখা, ফক্সটা নাউন আর কানিংটা হলো অ্যাডজেক্টিভ। এ কানিং ফক্স, ফক্সকে বিশেষায়িত করছে কানিং শব্দটা। এ কানিং ফক্স ইজ রানিং, বাকিটা কমপ্লিমেন্ট। এইটুকুতেই মানেটা বোঝা যাচ্ছে যে একটি ধূর্ত শেয়াল সে দৌড়চ্ছে, কিন্তু রানিং আফটার মানে পিছু ধাওয়া করা। কার পিছু ধাওয়া করছে? দ্য কিড, ছাগল ছানার পিছে বা পাপ্পি কুকুর ছানাটির পেছনে ধাওয়া করছে। কিন্তু ফক্সটা কোন ফক্স, কেমন ফক্স, তার সম্পর্কে বলছে কানিং ফক্স। বুঝতে পারছি তো? তাহলে এই রকম যখন কোনো নাউনকে কোনো ওয়ার্ড বিশেষায়িত করে, তার সম্পর্কে বলে, সেটাই হচ্ছে, যার জন্যে অ্যাডজেক্টিভের আর এক নাম হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, তাকে ডেসক্রাইব করে। এরপরে আমরা আসি অ্যাডভার্বের কথায়। পরবর্তী ভিডিও আমি প্রত্যেকটা, আবারও বলছি, প্রত্যেকটা পার্টস অফ স্পিচের জন্য আমি পৃথক পৃথক ভিডিও বানাবো, যেখানে ইন ডিটেইল এক একটা সম্পর্কে বলা থাকবে, আলোচনা করা থাকবে, এবং তোমরা যারা আমার স্টুডেন্ট দেখছো তারা সেখানে আরও ডিটেল শিখতে পারবে। চলো এখন পরবর্তী আমাদের যে পার্টস অফ স্পিচ, তার নাম হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব সম্পর্কে যদি খুব সহজে বলি তাহলে হলো জাস্ট লাইক অ্যাডজেক্টিভ, যেমন প্রোনাউন নাউনের কাজ করে থাকে, ইন প্লেস অফ নাউন প্রোনাউন বসছে। এখানে ইন প্লেস অফ অ্যাডজেক্টিভ না, কিন্তু কি অ্যাডজেক্টিভ যেমন নাউন তাকে বিশেষায়িত করলো, প্রোনাউনকেও করে, সেরকম এইখানে অ্যাডভার্বের কাজ হচ্ছে
আরেকটি অ্যাডভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে ভার্বকে বিশেষায়িত করে। চলো আমরা এটা আলোচনা করে দেখি। প্রথম এক্সাম্পল লিখি, রাহুল ক্যান রান ফাস্ট। এইখানে রানটা ভার্ব, তাকে বিশেষায়িত করছে কে? ফার্স্ট, এই ওয়ার্ডটি, এটি হলো অ্যাডভার্ব। আরেকটি লক্ষণীয় বিষয় হলো অ্যাডভার্ব ভার্বের পরেই বসে, ইমিডিয়েটলি আফটার দ্য ভার্ব, মানে ঠিক ভার্বের পরে বসবে। আরেকটি লিখো, দ্য হ্যান্ডরাইটিং is very good. হাতের লেখাটি খুব সুন্দর। তো এই গুড অ্যাডজেক্টিভটাকে আরেকটু বিশেষায়িত করছে কে? ভেরি, এই শব্দটি। তো এই যে অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করলো যে ওয়ার্ড, সেই অ্যাডভার্ব। এবারে অ্যাডভার্বের অ্যাডভার্ব একটা এক্সাম্পল দিই। রতন is reading very rapidly. ফলো করো, র্যাপিডলি, এটি হলো রিডিং, এই ভার্বের অ্যাডভার্ব। ইজ রিডিংয়ের মেন ভার্বটা হলো রিড ভার্ব। তো রতন ইজ রিডিং, রতন পড়ছে। কেমন পড়ছেন? র্যাপিডলি। এবার র্যাপিডলিকে আবার বিশেষায়িত করছে ভেরি শব্দটি। কেমন র্যাপিডলি? ভেরি র্যাপিডলি। এইটি হলো এই অ্যাডভার্বের অ্যাডভার্ব। এবার আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। এবার প্রিপোজিশন, এই নামটিতে একটা বিষয় লক্ষণীয়, প্রিপোজিশন। দেখো, একে যদি ভাঙি, প্রি প্লাস পজিশন দাঁড়ায়। এটা লক্ষণীয়। প্রি মানে পূর্বে বা আগে, আর পজিশন মানে হচ্ছে, পজিশন মানে অবস্থান বা প্লেস, কোথায় সে আছে। এই প্রিপোজিশনটা কি করে? এরা একটি ওয়ার্ডের আগে বসবে। এই ওয়ার্ডে, যে কোনো একটি ওয়ার্ডের সে আগে বসবে, কিন্তু সেই ওয়ার্ডটি কি? নাউন। নাউনের আগে বসবে। বসে কি করবে? যে সেন্টেন্সের ভেতরে নাউনের আগে সে বসলো, সেই সেন্টেন্সেরই অন্য একটি নাউন বা কোনো ভার্বের সাথে বা অন্য কোনো ওয়ার্ডের সাথে তার একটা সম্বন্ধ প্রকাশ করে। বিশেষত যে নাউনের আগে বসলো, সেই নাউনের সাথে অন্য কোনো নাউনের সম্বন্ধ প্রকাশ করে, সেটি হলো প্রিপোজিশন। এবার আমি ইংরাজি সেন্টেন্সে উদাহরণ দিয়ে এটা আরেকটু বোধগম্য করি, আর একটু তোমরা বুঝতে পারবে সহজে।
সেটা হলো যে কোনো একটি বাক্য লেখা যাক। ধরো যেটা তখন বলছিলাম, আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল এভরিডে বা রেগুলারলি। এটা লিখতে হবে। এভরিডে তো লেখা যাবে না, কারণ ছুটি থাকে একদিন। আই গো টু স্কুল রেগুলারলি, আমি নিয়মিত স্কুলে যাই। এইখানে এই যে টু, যদি শুধু আই গো স্কুল রেগুলারলি লিখি তাহলে শুনতেও ভালো লাগবে না, স্পষ্ট অর্থবোধকও হবে না। দ্য আই গো টু স্কুল, এই টুটাই প্রিপোজিশন। এখানে স্কুল নাউনের আগে বসেছে, আর তার সাথে কে যায়, কোথায় যায়, এই বিষয়গুলো প্রকট করেছে। আরেকটি দেখো, পুট দ্য পেন অন দ্য টেবিল, টেবিলের ওপরে পেনটি রাখো। এই টেবিল নাউনটার সঙ্গে এই পেন নাউনটার সম্বন্ধ নির্ণয় করছে অন, এটাই প্রিপোজিশন। এরকমভাবে সেন্টেন্সের মধ্যে একটি নাউনের আগে বসে অপর একটি নাউনের মধ্যে সম্বন্ধ স্থির করছে, এটা প্রিপোজিশন। এটা কখনো এরকম হতে পারে যে এই জায়গাটা মানে প্রিপোজিশনের পরে কোনো পসেসিভ ওয়ার্ড আসতে পারে যেটা প্রোনাউন এর কাজ করে। এটাই ধরো লিখলাম আবার, পুট দ্য পেন ইন ইয়োর পকেট। ইয়োর পকেট, এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল একটা মিনিং, তোমার পকেট, তবে ইয়োরটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা যখন প্রোনাউন বিস্তারিত পড়ব তখন এটা নিয়ে আলোচনা করব। আর এই পকেটটা হচ্ছে নাউন, আর এর সাথে এই পেন নাউনের সম্বন্ধ স্থির করছে এই ইন ওয়ার্ডটি, এটি একটি প্রিপোজিশন। এবার আমরা কনজাংশন নিয়ে আলোচনা করব। কনজাংশন, দেখো কনজাংশন এই ওয়ার্ডটিতে আমরা কি দেখতে পাচ্ছি, জাংশন। ঠিক সেন্টেন্সের মধ্যেও এই কনজাংশন ওয়ার্ডগুলি এই জাংশন অর্থাৎ যুক্ত করার কাজ করে, যেখান থেকে কি হয় দুটো ওয়ার্ড বা দুটো ফ্রেজ বা দুটো ক্লজ অথবা একটি সেন্টেন্সের সঙ্গে আরেকটি সেন্টেন্স যুক্ত হয়, হয়ে একটা সম্পূর্ণ মানে প্রকাশ করে। চলো আমরা সেটা দেখি। মনে করো একটি সেন্টেন্স আছে, রামু ইজ এ স্টুডেন্ট। আর তারপরে সেন্টেন্স হচ্ছে মনি ইজ এ ফার্মার। এই দুটো সেন্টেন্সকে আমি যুক্ত করছি। রামু ইজ এ
স্টুডেন্ট, বাট মানি ইজ এ ফার্মার। এখানে এই বাট শব্দটি, এই ওয়ার্ডটি, এই দুটো সেন্টেন্সকে যুক্ত করে একটা সেন্টেন্সে পরিণত করলো। এই বাট হলো কনজাংশন। মনে রাখতে হবে এই জায়গাটা দুটো বিপরীত ধর্মী বা ভিন্ন ধর্মী, আলাদা আলাদা পেশা, স্টুডেন্ট, ফার্মার, আলাদা আলাদা প্রফেশন, তাই বাট ব্যবহার করেছি। যদি সেম প্রফেশন হতো কি করতাম? মনে করো এখানে আমি একটা ওয়ার্ড লিখছি, মনে করো এখানে আমি একটা সেন্টেন্স লিখছি। সেন্টেন্সটি হলো সোনু ইজ এ স্টুডেন্ট। এইবার এই দুটো সেন্টেন্সকে যুক্ত করব। সোনু ইজ এ স্টুডেন্ট, রামু ইজ এ স্টুডেন্ট। তখন কিন্তু আমি এই দুটোর থেকে লিখতে পারি কি, সোনু অ্যান্ড রামু ইজ স্টুডেন্ট। তখন এই দুটো সেন্টেন্সের যে অর্থ সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। সোনু একজন ছাত্র, রামু একজন ছাত্র, সোনু আর রামু ছাত্র। এই অ্যান্ড দুটো সেন্টেন্সকে একটি সেন্টেন্সে প্রকাশ করছে। আবার এখানে সোনু আর রামু এই দুটো ওয়ার্ডকে যুক্ত করছে। এই হচ্ছে কনজাংশনের কাজ, বা এরাই হচ্ছে কনজাংশন। আরেকটা সেন্টেন্সের উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে যেমন বাট, অ্যান্ড দুটো কনজাংশন পেয়েছি, এটা আমি আরেকটি সেন্টেন্সের মধ্যে দিয়ে আরেকটু সহজ করে দিই। দেখো 1 নম্বর লিখছি, ইউ ড্রিঙ্ক মিল্ক। OTHER, otherwise you drink juice, ফ্রুট জুস। এখন ধরো আমি এই দুটো সেন্টেন্সের ভাব একটি সেন্টেন্সে প্রকাশ করব। তখন লিখছি, either you drink milk or you drink juice। এখানে দেখো এই অর অ্যাকচুয়ালি আইদার অর, এদের কোরিলেটিভস বলা হয়। তো এখানে এই অর, এই ওয়ার্ডটি ইউ ড্রিঙ্ক মিল্ক আর ইউ ড্রিঙ্ক জুসকে যুক্ত করেছে। আইদার অর দ্বারা সম্পূর্ণ অর্থটাও প্রকাশ পেয়েছে। হয় তুমি দুধ পান করো, নয়তো জুস পান করো। এই হচ্ছে কনজাংশনের কাজ। তাহলে আমরা 3টি কনজাংশনের পরিচয় পেয়েছি। একটি হচ্ছে কি কি বলো, বাট, তারপরে হচ্ছে অ্যান্ড, এবং 3 নম্বরে পেলাম আইদার অর।
এই অরটাও সিঙ্গেললি, মানে শুধু অর দিয়েও কনজাংশনের কাজ হতে পারে। তাহলে একটু ফিরে দেখা যাক, আমরা এখনো পর্যন্ত শিখলাম কি কি। আমরা আজকের ভিডিওতে শিখলাম ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। বাকি থাকলো আর একটি, সেটি ইন্টারজেকশন। আর পূর্বের ভিডিওতে শিখেছি নাউন প্রোনাউন, এই 8টি পার্টস অফ স্পিচ। ইন্টারজেকশন এটা হচ্ছে আমাদের হঠাৎ আবেগ প্রকাশে সাহায্য করে বা প্রকাশ করে। যেমন কিছু শব্দের উদাহরণ দিই। এলাস, হুররা, ব্রেভো। এই যে শব্দগুলো, এই ওয়ার্ডগুলো আমাদের সাডেন ইম্পালশন অফ এক্সপ্রেশন, আমাদের যে হঠাৎ আবেগ, সেই আবেগের যে প্রকাশ যে ওয়ার্ডগুলোর দ্বারা করতে পারি একটা সেন্টেন্সের মধ্যে, সেটাই হলো ইন্টারজেকশন। দেখো, আমি এগুলো সেন্টেন্সে প্রকাশ করলে তুমি বুঝতে পারবে। যেমন ধরো, alas, he is alas, Rama has died. রমা হ্যাজ ডাইড, রমা মারা গিয়েছে। কিন্তু যখনই অ্যালাস রমা হ্যাজ ডাইড, এই জায়গাটা একটা সাডেন ইম্পালশন অফ এক্সপ্রেশন। কিসের? এই যে অ্যালাস, দুঃখ। হাই, রমা হ্যাজ ডাইড। এরপরে দেখো হুররা, we have won the match, বা গেম লিখতে পারো। এই যে হুররাটা, ম্যাচের জেতার যে আনন্দ, সেটা আকস্মিকভাবে তার আবেগটা প্রকাশ পাচ্ছে, সেটা হুররার এই ওয়ার্ডটি দিয়ে। এটি ইন্টারজেকশন। অ্যালাস একটা ইন্টারজেকশন। ব্র্যাভো, it was very good shot. ক্রিকেটে খুব সাহসিকতাপূর্ণ সুন্দর শট করেছে কে, তখন সেটা প্রকাশ করতে গিয়ে ব্র্যাভো শব্দটা আসছে। এই হচ্ছে ইন্টারজেকশন। তাহলে আমরা বুঝলাম ইন্টারজেকশন হলো এমন ওয়ার্ড যা সেন্টেন্সের মধ্যে আকস্মিক আবেগকে প্রকাশ করে। ঠিক আছে, ভালো থেকো সবাই। আজকে এখানে রাখছি।